আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নেয়ার মতো অবস্থায় আছেন বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেয়ার মতো স্থিতিশীল নয়। দেশের আবেগের জায়গা উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা স্থানে তারা এসব কথা বলেন। বিএনপি নেত্রীর খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। গেল 23 নভেম্বর রবিবার শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার ফুসফুসের সংক্রমণ ধরা পড়ার পর রাখা হয়েছে সিসিইউতে, সেখানেই চলছে তার চিকিৎসা। উনার জন্য পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি উনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে। তার এখন যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর রিভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাবেন। তার অবস্থা, তরল খাবার খাচ্ছেন বেগম খালেদা জিয়া। এই বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানা গেছে কিনা, নতুন কোনো তথ্য থাকলে জানাবেন। জি আফসান, আপনি যেমনটা বলেছেন, আসলে বেগম খালেদা জিয়ার অবস্থা আগের থেকে একটু স্থিতিশীল এবং তিনি ভোররাত থেকেই তরল খাবার খাচ্ছেন, এরকম একটা তথ্য আমরা পেয়েছিলাম। তবে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এটার কোনো সত্যতা এখন পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি, কারণ এখন পর্যন্ত এখানে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ অথবা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এখন পর্যন্ত আসেনি এবং তারা আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি এখন পর্যন্ত দেননি। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়া এই হাসপাতালে ভর্তি আছেন এভার কেয়ারে, এবং এখানকার যে প্রধান সড়ক, সেই প্রধান সড়ক কিন্তু একেবারে যানজট মুক্ত আছে। অর্থাৎ এখানে দলীয় নেতাকর্মীরা এসে ভিড় করলেও তারা এভার কেয়ার হাসপাতালে একদম পাশে রয়েছে। তারা মূলত প্রধান সড়ক যে আছে সেই সড়কে কিন্তু তারা অবস্থান নেননি, সে কারণে চলাচল একদম নির্বিঘ্ন আছে। আর আমি যদি একটু এভার কেয়ারের পাশটা আপনাকে একটু দেখাই, সেখানে কিন্তু এভার কেয়ারের হাসপাতালের প্রধান ফটকের দুই পাশে কিন্তু প্রচুর পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, যাতে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা অবস্থা না ঘটে। আর বেগম খালেদা জিয়ার বিদেশে নেয়ার বিষয়টি এখন পর্যন্ত ওইভাবে নিশ্চিত হয়নি, কারণ ডাক্তার AZM জাহিদ গতকালই কিন্তু জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয় তাহলে কিন্তু আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে বিষয়টি জানানো হবে। এবং আরও একটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বক্ষণিক কিন্তু তিনি যোগাযোগ রক্ষা করে চলছেন এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তিনি তদারকি করছেন। এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসা বোর্ডের যে চিকিৎসক রয়েছেন যারা, তাদের কিন্তু সমন্বয় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এবং আগেও যে বিষয়টি আপনাকে জানিয়েছিলাম যে বেগম খালেদা জিয়ার অবস্থা যদি একটু স্থিতিশীল হয় এবং তিনি যদি একটু স্টেবল অবস্থায় আসেন তাহলে কিন্তু তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হতে পারে। সেই ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত দিবেন বিএনপির পক্ষ থেকে। তো আফসানা, এভার কেয়ারের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শামীম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। খুলনায় আদালত চত্বরে হাজিরা দিতে এসে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। দুপুর 12টার দিকে আদালতের প্রধান ফটকের সামনে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, হতাহতের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন বিস্তারিত আমাদের। আপনারা যেমনটা বলছিলেন, আজ দুপুর 12:30টার দিকে যে আদালত রয়েছে, আদালতে হাজিরা দিতে এসেছিলেন মোটরসাইকেল যোগে দুজন। সে দুজন কিন্তু হাজিরা দিয়ে যাবার পথে ঠিক আমার পিছনে যে স্থানটি দেখতে পাচ্ছেন সেই স্থানটিতে
তাদের দুজনকে কিন্তু যতদূর জানতে পেরেছি গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় একজনের অবস্থা আশঙ্কা ছিল, পরবর্তীতে আরেকজনও কিন্তু অসুস্থ বলে তাদেরকে মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়। তবে কিছুক্ষণ আগে মেডিকেল কলেজ থেকে আমাদের এক সংবাদকর্মী জানিয়েছেন যে একজন মারা গিয়েছেন এবং আরেকজনও কিন্তু মুমূর্ষু অবস্থায় রয়েছে বলে তিনি কিছুক্ষণ পূর্বে আমাকে জানিয়েছেন। সর্বশেষ অবস্থা যেটি দেখতে পাচ্ছি যে স্থানটিতে তাদেরকে গুলি করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু প্রশাসন, পুলিশ সহ র্যাব সহ বিভিন্ন দপ্তরের প্রশাসন এসেছেন, তারা কিন্তু স্থানটিকে ঘিরে রেখেছেন এবং এখানে কিন্তু কোর্টে যারা হাজিরা দিতে এসেছিলেন তাদের মধ্যেও কিন্তু এক প্রকার আতঙ্ক বিরাজ করতে দেখতে পাচ্ছেন যে তাদের কাছে পিস্তল সহ যে চাকু ছিল সেটিও কিন্তু চাকুটা রেখে গিয়েছেন। সে চাকুটাই কিন্তু ছিলেখেলা করছেন ক্রাইম জোনের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যে সকল নমুনা রয়েছে সেটা আদালত সংগ্রহ করছেন প্রশাসনের পক্ষ থেকে। তাছাড়া কিন্তু এই আদালত হাজিরা দিতে এসেছেন, তারা বলেছেন আদালত প্রাঙ্গণেও যদি এই অবস্থা হয় আপনাকে জানিয়ে রাখি খুলনায় কিন্তু একটি আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। প্রায় মাঝে মাঝে দেখা যায় খুলনায় খুন হচ্ছে, বিশেষ করে এই গত 1-1.5 বছর কিন্তু খুলনায় প্রতি মাসে 4-5 জন অন্ততপক্ষে খুন হচ্ছে বলে অনেকে খুলনা শহরকে আতঙ্কের শহর, খুনের শহর বলে অভিহিত করেছেন। এই মুহূর্তে কিন্তু খুলনার সাধারণ যারা নগরবাসী রয়েছে তারা কিন্তু আতঙ্কগ্রস্ত। তারা কিন্তু অনেকেই সন্ধ্যার পরে বাসা থেকে বের হতে চান না এই আতঙ্কের কারণে। আফসানা, এই ছিল খুলনা আদালত পাড়া থেকে আদালত চত্বরে হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য। আফসানা, ধন্যবাদ আপনাকে। চলতি সপ্তাহেই আরও বেশ কিছু বড় মামলার তদন্ত রিপোর্ট ও ফর্মাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। সে সঙ্গে পলাতক আসামিদের দেশে আনার ব্যাপারে সরকার যথেষ্ট তৎপরতা চালাচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষে এসব কথা বলেন তিনি। এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু আগামীকাল। এর আগে মামলায় অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে করা ইনুর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সদস্যের বিচারিক প্যানেলে হয় এই বিচারিক কার্যক্রম। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় আসামিপক্ষে সাফাই সাক্ষী গ্রহণের তারিখ আগামী 8 ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল 1। এই সপ্তাহে আরও বেশ কিছু তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে বলে আমরা আশা করছি। সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে। এনইআইআর নীতির সংস্কার, বাজেটে একচেটিয়া সিন্ডিকেট বন্ধ, মোবাইল আমদানিতে ন্যায্য কর ব্যবস্থা এবং সহজ শর্তে মোবাইল আমদানির সুযোগ নিশ্চিতকরণ, এই 4 দাবিতে মানববন্ধন করছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টার পর থেকে কাউরান বাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হতে শুরু করেন হাজার হাজার মোবাইল ব্যবসায়ী। এ সময় দাবির পক্ষে নানা স্লোগান দিতে থাকেন তারা। এ বিষয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। সম্প্রতি সরকারের ঘোষণা অনুযায়ী 16 ডিসেম্বরের পর বিক্রি হওয়া বা নেটওয়ার্কে চালু হওয়া সব আনঅফিসিয়াল মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে। তবে এনইআইআর চালুর আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে যেসব ফোন রয়েছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। সরকারের এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক সিদ্ধান্ত ঘোষণা দিয়ে মোবাইল ফোন ব্যবসায়ীরা রোববার সারা দেশে দোকান বন্ধ রাখার ঘোষণা দেন। দাবি নিয়ে কাউরান বাজারের সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন করেন তারা। এনইআইআর সিস্টেম, এই সিস্টেমটা আমাদের মোবাইল ব্যবসায়ীদের জন্য খুবই হুমকি স্বরূপ। আমরা প্রায় 25 লাখ ফ্যামিলি এটার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বিশেষভাবে অনুরোধ করব যে আপনি এই সিস্টেমকে নতুন করে নবায়ন করে আবার সহনশীল পর্যায়ে এনে আমাদেরকে ব্যবসা করার সুযোগ করে দিন। সরকার যে অযৌক্তিকভাবে আমাদের উপরে 57% ট্যাক্স ধার্য করতে চাচ্ছে, আমরা সেটার বিরোধিতা করছি। আমরা চাই একটা যৌক্তিক সমাধান, যার মাধ্যমে সারা বাংলাদেশের যে 20 লক্ষ ব্যবসায়ী আছে তারা যাতে ব্যবসা করতে পারে। বক্তারা সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও আমদানি নীতি ব্যবসা বান্ধব এবং অ্যাসেম্বলি কোম্পানিগুলোর কাছ থেকে যে হারে ট্যাক্স নেওয়া হয় তাদের ট্যাক্সও সেই পর্যায়ে সহনশীল করার দাবি জানান। আমরা চাই যে বিটিআরসির যে বাধাগুলো এগুলো উপেক্ষা করে আমাদেরকে সহজ শর্তে আমদানি করার সুযোগ দেন।
নিয়ম চালুর আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। যদি আমাদের বাস্তবায়ন না হয় তবে আমরা সামনে যতদিন লাগে ততদিন আমরা আন্দোলন করে যাব। আমাদের এই আন্দোলনকে বাস্তবায়ন করে যাব ইনশাআল্লাহ। মানববন্ধন চলাকালে রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পয়েন্টের প্রায় প্রতিটি রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শাকিলা করিম, RTV, ঢাকা। 10ম গ্রেডে উন্নীতকরণের দাবি জানিয়ে মাদারীপুর, পাবনা ও দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত মাদারীপুর জেনারেল হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিকে পাবনা জেনারেল হাসপাতালের সামনে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং শিক্ষার্থীরা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও 10ম গ্রেড বাস্তবায়ন করা হয়নি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হিলিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। জ্বর, ঠান্ডা থেকে শুরু করে শারীরিক অসুস্থতাজনিত যে কোনো প্রয়োজনে ফার্মাসিতে গিয়ে চাইলেই দেয়া হয় নানা পদের ওষুধ। আবার দ্রুত রোগ মুক্তির কথা বলে প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করা হয় অ্যান্টিবায়োটিক ওষুধ, যা বুঝে বা না বুঝে খাচ্ছে রোগীরাও। আপাতত সমস্যা মনে না হলেও পরবর্তীতে তারা স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। এর প্রভাবে অনেকে হারিয়ে ফেলছেন রোগ প্রতিরোধ ক্ষমতাও। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ মানুষের অসচেতনতাজনিত এই প্রবণতার বিরুদ্ধে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। মাসুদ রানার ক্যামেরায় সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। 40 ডকইয়ার্ড শ্রমিক মামুন খা দীর্ঘদিন ধরে ভুগছেন ফুসফুসের সমস্যায়। শুরুতে স্থানীয় চিকিৎসকের পরামর্শে রোগমুক্তির চেষ্টা করলেও শেষ পর্যন্ত ঠাঁই হয়েছে ঢাকায় আইসিইউতে। পাবনার ষাটর্ধ জালাল প্রামাণিক ব্যাকটেরিয়াজনিত একই রোগে আক্রান্ত তিনিও। শুরুতে তারও চিকিৎসা চলেছে স্থানীয় ডাক্তারের পরামর্শে। প্রথম অতটা বোঝদারি নাই, ডাক্তার দেখাইছে, ওষুধ ডাক্তার বলছে, ওষুধ লিখে দিছে, আবার অসুস্থ লাগছে, শরীর খারাপ লাগছে, আবার ডাক্তার দেখাইছে, ওষুধ খাইছে, এরকম ভাবেই চলছে। গ্রামের থেকে কিনে খাইতো, হয়তো জান থাকতো না, বেশি হয়তো খালি একটু কমতো। তবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা বেশিরভাগ রোগীর শরীরে কাজ করছে না ব্যাকটেরিয়া প্রতিরোধী অ্যান্টিবায়োটিক ওষুধ। মূলত স্বাভাবিক সময়ে অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহারের পাশাপাশি নিয়ম মেনে কোর্স পূরণ না করায় তৈরি হয়েছে এই সংকট, বলছেন সংশ্লিষ্টরা। একটা যেটা হয়তো সেন্সিটিভ, কারণ সে আগে এত বেশি ইচ্ছে মতো ওষুধ খেয়ে ফেলছে, অ্যান্টিবায়োটিক ফেলছে, যার বডিতে তার সব কিছু রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। এই জন্য বলবো যে শুরু থেকে ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক অবশ্যই না খাওয়া, এটার দিকে অবশ্যই খেয়াল রাখা দরকার। আইসিইউ পেশেন্টটাকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের রেজিস্ট্যান্সটা কমাতে হবে। এদিকে ঔষধের দোকানগুলোতে গিয়েও মিলছে তার প্রমাণ। প্রেসক্রিপশন ছাড়াই বেশিরভাগ ফার্মেসি বিক্রি করছে ঔষধ। অনেকেই আবার ডায়রিয়া বা শরীর ব্যথায় নিজেই দিচ্ছে অ্যান্টিবায়োটিক। 500 হয়, 1000 হয় ভাইল। তাই আপনি যদি বলেন যে ভাই এই গ্রুপের একটা ওষুধ দেন, আমি দিতে পারি। নর্মাল যেটা অ্যান্টিবায়োটিক, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আপনি ফ্লাজিল 3 বেলা 3টা খেতে পারেন, 5 দিন খাবেন, যদি ভালো হলে এর পাশাপাশি অন্যান্য ওষুধও চলে, যেমন ইমোটিল খেতে হয়। প্রেসক্রিপশন প্রয়োজন হয় না বলতে কি, মানে পাবনা থেকে আসছে, আমরা কেবলই জার্নি করে আসছি, তো ওনার একটু শরীর খারাপ লাগছে, এই জন্য আর কি নিতে বললো। আমরা প্রেসক্রিপশন ছাড়া কোনো মেডিসিন বিক্রি করি না। তবে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ বিক্রিতে কঠোর হওয়ার তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, রোগ প্রতিরোধে আইসিইউ এর মান উন্নয়নের পাশাপাশি নার্সিং সেবার দক্ষতা উন্নয়ন করাটাও জরুরি। সরকারের জোরালো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ওষুধ প্রশাসন তারা যদি এইটা উদ্যোগ নেয়, তারা যদি দোকানে দোকানে যায় এবং যারা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করছে সেই দোকানের যদি লাইসেন্স বন্ধ করে দেয়, সেই দোকান যদি বন্ধ করে দেয়, তাদের যদি জেল জরিমানা করে, তাহলে কিন্তু এই প্রেসক্রিপশনবিহীন অ্যান্টিবায়োটিক বিক্রয় বন্ধ করা সম্ভব। দেশে আইসিইউতে থাকা মুমূর্ষ রোগীদের অন্তত 41% ক্ষেত্রে কাজ করছে না অ্যান্টিবায়োটিক সেবা। প্রায় 1 লাখ রোগীর নমুনা পরীক্ষা করে সম্প্রতি এ তথ্য জানিয়েছে সরকারের IEDCR। সর্দার রাজীব, RTV, ঢাকা। সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন। তিনি কারাগারে অসুস্থ হলে মারা যান
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার বেলা 1:30টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে ভর্তির পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী বিকেল 4টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত 10:30টার দিকে তিনি মারা যান। তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। শহরের দেয়াল জুড়ে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞাপনে সয়লাভ, যার বেশিরভাগই ভুয়া। এই চাকরির ফাঁদ চাকরি প্রত্যাশীদের লক্ষ্য করে নতুন এক প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে ভুইফোর কিছু এজেন্সি। কর্মহীন মানুষদের সাথে করছে নিষ্ঠুর প্রতারণা। মাত্র 500 টাকার বিনিময়ে একদিনের মধ্যেই চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। মোহাম্মদ সাইমের 3 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দেখে চাকরি প্রত্যাশী হয়ে যোগাযোগ করে আরটিভি টিম। আপনার 17,500 টাকা বেতন হবে, আর আপনি যদি জব করতে চান তো আপনার ঢাকা উত্তরায় এসে জব কনফার্ম করতে হবে। এজেন্সির কথা মতো উত্তরা 3 নম্বর সেক্টরের AH টাওয়ারের 10 তলায় এই চাকরির দোকানে হাজির হয় আরটিভি। আপনি আসছেন, জানবেন, শুনবেন, এটা তো কোনো বিষয় না। আপনার সাথে তো আমরা খারাপ ব্যবহার করতে। এরই মধ্যে সাংবাদিক পরিচয় পাওয়ায় নড়েচড়ে বসে প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা। তাদের প্রতারণা ধরা পড়ায় প্রতিবেদককে ম্যানেজ করতে করা হয় ব্যর্থ চেষ্টা। 5,500 56 টাকা মিল, 56 টাকা মিল ধরি আমরা, 5,500 আর 2,000 টাকা পোশাক। রাজুক স্কুলের উত্তরা শাখার পেছনের এই ভবন থেকে হাতে ফাইল নিয়ে একে একে নামছেন চাকরি প্রত্যাশীরা। তাদের সাথে কথা বলতেই অফিস ফাঁকা করে পালিয়ে যায় নাম সর্বস্ব প্রতিষ্ঠানটির মালিক সহ সকল কর্মী। 15-20 মিনিট আগে আসছি তখন ওনাদের কথা সবাই ছিল, তখন আমরা নিচে কথা বলছি, তখন সবাই ওরা বাইরে চলে গেছে। ওদের কোনো নেম প্লেট নেই, নাম নেই, এই জন্যই আমার তো সন্দেহ, ডাউট হয়েছে। স্থানীয়দের সহায়তায় এজেন্সি মালিক গাউসকে পাওয়া গেলেও ক্যামেরার সামনে কথা বলেননি তিনি। তারাও চেষ্টা করেছেন সাংবাদিক ম্যানেজ করার। আর উত্তরা 4 নম্বর সেক্টরের এই অফিস থেকে চাকরি প্রত্যাশীদের বিক্রি করা হয় অন্য কোম্পানিতে। মৌখিকভাবে এখানে শুধুমাত্র চুক্তিপত্রটা কি যে আমার থেকে সে লোক নিচ্ছে, আমারও এটাও সিকিউরিটি কোম্পানি, তার ওটাও সিকিউরিটি কোম্পানি। ভুক্তভোগীদের অভিযোগ পেলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা বলছে পুলিশ। এসব প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার আগে এই বিষয়গুলো যাচাই বাছাই করে নেবেন, যে প্রতিষ্ঠানগুলো যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন প্রাপ্ত কিনা। চাকরি দেওয়ার নামে কাউকে প্রতারিত করে, সেক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই প্রয়োজন ব্যবস্থা করব। চাকরির বাজারে এসব প্রতারকদের খপ্পর থেকে অসহায় মানুষদের রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা। মোকামের সরবরাহ কমায় দিনাজপুরে 2 দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 15 টাকা। বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকায়। ভারত থেকে আমদানি না হলে পেঁয়াজের দাম আরও বাড়বে বলছেন খুচরা ব্যবসায়ীরা। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। চলতি বছরের 30 আগস্ট ভারত থেকে পেঁয়াজ আমদানির পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ রয়েছে। টাঙ্গাইলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা দিয়েছে শিক্ষক সংকট। জেলায় প্রাথমিক শিক্ষকের 1277টি পদ শূন্য, আবার প্রধান শিক্ষক নেই 831টিতে। এতে মারাত্মক ব্যাহত হচ্ছে পাঠদান। শীঘ্রই শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। টাঙ্গাইলের 12টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় 1623টি, অথচ এগুলোর 831টিতে নেই প্রধান শিক্ষক। এছাড়া সহকারী শিক্ষক পদে শূন্য 446টিতে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান, বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। ঘাটতি মেটাতে শিক্ষকদের নিতে হচ্ছে বাড়তি ক্লাস। যে কয়টা ক্লাস ওই কয়টার তুলনায় যদি শিক্ষক কম থাকে তখন 2টা ক্লাস দিই। এইভাবে হচ্ছে না।
আমার 2টা ক্লাসে চাপ পড়ে যাচ্ছে। আমি পাশের ক্লাস দেখছি, আবার নিজের ক্লাসটাও দেখছি। শিক্ষণ ঘাটতি থেকেই যায়, পুরোপুরি শিক্ষণ ফল অর্জিত হয় না আর কি। এখন আমরা শূন্যপদটা যাতে পূরণ হয় সেটাই চাই। টাঙ্গাইলে এত বেশি সংখ্যক শিক্ষক পদ শূন্য থাকার কারণ হিসেবে মামলা সংক্রান্ত জটিলতাকে দায়ী করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। সারা দেশের প্রাথমিকে দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার আশ্বাস দেন তিনি। 32,000-এর উপর প্রধান শিক্ষকের পদ শূন্য বিদ্যালয়ে, এটা বিদ্যালয়ের পরিচালনা খুব সমস্যা হচ্ছে এবং এটা একটা মামলার জন্য এটা হচ্ছে। এটা সুপ্রিম কোর্টে মামলাটি রয়েছে এবং আমরা মামলাটির জন্য দ্রুত নিষ্পত্তি হয় সেই জন্য সতর্ককরণের চেষ্টা করছি। তা হয় আমরা 32,000 সহকারী প্রাথমিক শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেবো, আর 32,000 নতুন পদ ফাঁকা হবে, সেগুলো তারা আবার নিয়োগ দেবে। প্রাথমিকে শূন্য পদে শিক্ষক দ্রুত নিয়োগ না দিলে শিক্ষাঙ্গনে বড় ধরনের সংকট তৈরি হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুলাইমান কবির, RTV। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।